আসসালামু আলাইকুম সকলকে। আমাদের শেষ একটি ভর্তি পরীক্ষা বাকি আছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের জন্য, সেটি হচ্ছে এগ্রি ক্লাস্টার এক্সাম বা এগ্রি গুচ্ছ এক্সাম। এগ্রি বা কৃষি বিশ্ববিদ্যালয় নিয়ে আমরা অনেকে জানি অনেকে জানি না। কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশের সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, যেটাকে অনেকে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় বলে, বাট ওইটা শুনলাম কিন্তু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি বাউ। এবং সারা বিশ্বে খুব বিখ্যাত একটা বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। এছাড়া আমাদের যত কৃষি বিশ্ববিদ্যালয়গুলো আছে সবগুলো একসাথে মিলে বিগত 4 বছর ধরে এগ্রি ক্লাস্টার বা কৃষি গুচ্ছ এক্সাম হচ্ছে। সেই কৃষি গুচ্ছ এক্সাম কিন্তু এবছর যারা এখনো চান্স পাওনি কোথাও, বা চান্স পেলেও মন মতো চান্স পাওনি, স্পেশালি যারা মেডিকেলে পড়তে চাও, বায়োলজির প্রতি একটা ভালোবাসা ছিল, এই বায়োলজি রিলেটেড সাবজেক্টের একটা আধার কিন্তু এই এগ্রি ক্লাস্টার এক্সামগুলো। এই জায়গায় যে সাবজেক্টগুলো আছে এই বিষয়গুলো কিন্তু তোমাকে বায়োলজি রিলেটেড বিষয়। যেমন আমার অ্যাডমিশন টাইমে একটা আগ্রহ ছিল যে আমি হয় মেডিকেলে পড়বো নাহলে বায়োলজি রিলেটেড কোনো সাবজেক্ট নিয়ে পড়বো, সেটা ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো বিশ্ববিদ্যালয়, না হইলে কৃষিতে বায়োলজি রিলেটেড কিছু নিয়ে পড়বো। মানে আমি ফ্যাসিনেটেড ছিলাম বায়োলজির প্রতি, আমি জীবনের প্রতি বা জীবের প্রতি ফ্যাসিনেটেড ছিলাম। সো এগ্রি ক্লাস্টার জিনিসটা আমার অ্যাডমিশন টাইম থেকে আমার খুব ভালো লাগতো, এবং এগ্রি ক্লাস্টার বা কৃষিগুচ্ছ নিয়ে আজকে আমরা জানবো। দেখো, প্রথম কথা হচ্ছে যে আমাদের এক্সাম অনেক দেরি আছে। 20 জুলাই 2024, আমার জন্মদিনের একটু কয়দিন আগে, 20 জুলাই, অনেক দেরি। 20 জুলাই, দ্যাট মিনস আজকে ভিডিও করতেছি আমি 30 এপ্রিল মাসে, আমি ভুল করি সবসময়, থাক মাফ করে দাও, 30 এপ্রিল আমরা ভিডিও করতেছি। আরও 80 দিন টাইম আছে, বিশাল টাইম আছে, মানে একদম তুমি রিল্যাক্স মুডে পড়লেও কিন্তু তোমার জন্য হয়ে যাবে। সো সময় আছে কতদিন? আমাদের সময় আছে 80 দিন। স্পেশালি যারা সেকেন্ড টাইমার ছিল এই বছর, সেকেন্ড টাইম কিন্তু অ্যালাউ আছে আমাদের এই এগ্রিতে। যারা সেকেন্ড টাইমার ছিলা তাদের জন্য কিন্তু হচ্ছে এই এগ্রিটা খুব বড় একটা লাস্ট চান্স। এখন দেখো, ফর্ম ফিল আপের লাস্ট ডেট 30 মে। দ্যাট মিনস যারা ফর্ম ফিল আপ করো নাই তাদের হাতেও কিন্তু সময় আছে। অনেক সময় এমন হয় যে আমি একটা এক্সাম দিতে চাই বাট ফর্ম ফিল আপ করার সুযোগ নাই, বাট এখানে ফর্ম ফিল আপ করারও কিন্তু আমার হাতে এখনো সুযোগ আছে। এখন আসো যে আমি তোমাকে যদি বলি যে কত সিট আছে, দেখো এগ্রিতে 3718টা সিট আছে আমাদের টোটাল। দ্যাট মিনস 3500 প্লাস সিট, এটা কিন্তু বিশাল একটা বিষয়। এবং আমাদের এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে তার মধ্যে বাচ্চাদের সবার আগে আগ্রহ থাকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ, যেটা বাউ। এটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে পুরাতন প্রেস্টিজিয়াস হচ্ছে ইউনিভার্সিটি। সেকেন্ড বর্তমানে টার্গেট মানুষের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, যেহেতু এটা শেরেবাংলা নগরে ঢাকার মধ্যে অবস্থিত, সো এটাই খুব বেশি ইন্টারেস্টেড মানুষের, এটাকে সাউ বলে। আর হচ্ছে বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয় গাজীপুর, এটাও যেহেতু ঢাকার আশেপাশে আছে, এটা কিন্তু খুব আগ্রহী মানুষ এই তিনটার মধ্যে। এছাড়া পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, তারপর হচ্ছে আমাদের আছে পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটার মধ্যেও কিন্তু কৃষি অনুষদে সিট রয়েছে। চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়, এছাড়া সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়, হবিগঞ্জ, কুড়িগ্রাম, মোট 9টা কৃষি বিশ্ববিদ্যালয় কিন্তু বাংলাদেশে রয়েছে। এই কৃষি বিশ্ববিদ্যালয়ে কি কি সাবজেক্ট আছে এটা অনেকে জানে না। কি সাবজেক্ট আছে? খালি মাইশা কয় কৃষি বিশ্ববিদ্যালয়ে কৃষি সাবজেক্ট পড়ে আর গরুর ডাক্তার হয়, এটা একটা মিসকনসেপশন। কিন্তু ওই যে গরুর ডাক্তার যেটা আমরা বলি না, সেই গরুর ডাক্তার কিন্তু হচ্ছে নেক্সট বিগ থিং বাংলাদেশে। কারণ বাংলাদেশ এখন ধনী হচ্ছে, বড়লোক হচ্ছে, মানুষের পকেটে টাকা আসতেছে। পকেটে টাকা আসলে মানুষের দুইটা জিনিস হয়, একটা মানুষের হতাশা আসে, ডিপ্রেশন আসে, সাইকিয়াট্রিদের চাহিদা বাড়ে, আর একটা মানুষের পশুপালন, প্যাট, যে হচ্ছে বিড়াল কুকুর, এগুলো পালার খুব শখ জাগে। তো তখন হচ্ছে যে পশু ডক্টর যারা আছে, যারা ভেটেরিনারি নিয়ে পড়ে, তাদের চাহিদা প্রচুর বেড়ে যায়। সো যে খেয়াল করো, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহে সব আমাদের যে কয়টা সাবজেক্ট আছে, অনেকগুলা সাবজেক্ট আছে, তার মধ্যে আমাদের কিন্তু এই ভেটেরিনারি অনুষদ, ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এটা কিন্তু একটা খুব প্রিমিয়াম সাবজেক্ট। সো যারা মানুষের ডাক্তার হইতে পারো নাই, তারা কিন্তু মানুষ ছাড়া যত এনিম্যাল আছে সব কিছু ডাক্তার হইতে পারো। এই ডক্টর অফ ভেটেরিনারি মেডিসিন, এটার উচ্চারণে আমার ভুল হয়, এই
এই পাশ করে যারা বেরোয় তারাও কিন্তু তাদের একটা স্বীকৃত অ্যাক্রিডিটেশন কাউন্সিল আছে, যেখান থেকে তারা ডাক্তার হিসেবে স্বীকৃত হয়ে বের হয়, ঠিক আছে, পশু চিকিৎসক বলি। সো মানুষ ছাড়া দুনিয়ায় যত জীব আছে সব জীব সম্পর্কে কিন্তু তারা ডক্টর হয়ে বের হয়, যত পশু আছে। সো এবং এটা বাংলাদেশে এখন হিউজ চাহিদা, কারণ বাংলাদেশে পশুপালন বাড়তেছে, 1 নম্বর বিষয়। 2 নম্বর, প্রচুর খামার হচ্ছে, মানে এটার বাংলাদেশে নেক্সট বুমিং একটা থিং এটা। সো এই আমাদের ভেটেরিনারি অনুষদ, কৃষি অনুষদ আছে, আমাদের দেখা যায় বিএসসি ইন এগ্রিকালচার, তারপর হচ্ছে পশুপালন অনুষদ আছে আলাদাভাবে, এরা তো পশু চিকিৎসা করে। এছাড়া পশু পালন করতে গেলে বড় বড় খামার, সব ছেলের শখ যে হচ্ছে কি হবে, খামারই হবে। সো হচ্ছে এই যে খামার গঠন, সেখানে কিভাবে পশুপালন করতে হবে এটা নিয়ে, তারপর কৃষি অর্থনীতি, কৃষি প্রকৌশলী, মৎস্য বিজ্ঞানী, তারপর হচ্ছে আমার মৎস্য বিজ্ঞান অনুষদ, তারপর ইন্টারডিসিপ্লিনারি ইনস্টিটিউট ফর ফুড সিকিউরিটি, যে খাবারের সিকিউরিটি নিয়ে, ফুড ম্যানেজমেন্ট নিয়ে, ফুড সেফটি ম্যানেজমেন্ট। সো অনেকগুলা সাবজেক্ট কিন্তু আছে, এবং এই বাউতেই সবচেয়ে বেশি সাবজেক্ট 1 2 3 4 5 6 7টা সাবজেক্ট আছে। এছাড়া যদি তোমাকে আমি দেখাই হচ্ছে সাউ, যেটা শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু কৃষি অনুষদ, এনিম্যাল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন, ফিশারিজ, এগ্রি বিজনেস ম্যানেজমেন্ট, অনেকগুলো সাবজেক্ট কিন্তু আমাদের রয়েছে। সো দ্যাট মিনস কৃষি মানেই শুধুমাত্র হচ্ছে যে গরুর ডাক্তার না, এখানে আমাদের হচ্ছে পশু চিকিৎসক নামে একটা খুব প্রেস্টিজিয়াস অনুষদ রয়েছে। এছাড়া আমাদের কি রয়েছে, এখানে কৃষি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট কিন্তু এই জায়গায় রয়েছে। সো দ্যাটস ওয়াই এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জিনিস এবং বাংলাদেশের জন্য খুব গুরুত্বপূর্ণ। সো হয়তো মানুষ নানা কথা বলতে পারে, বাট আলটিমেটলি তুমি সব মানে এগুলা ব্রেকডাউন করে সামনে আগে গেলে খুব ভালো একটা ফিউচার এই জায়গায় রয়েছে। দেশ বিদেশের চাহিদা প্রচুর এই সাবজেক্টগুলার। সো এই কৃষি নিয়ে কিন্তু তাইলে তোমরা আগাইতে পারো, এবং হচ্ছে যাদের কোথাও চান্স হয় নাই, কৃষিকে তুমি তোমার একটা স্বপ্নের জায়গায়, একটা লক্ষ্যের জায়গায় রাখতে পারো। এখন কথা হচ্ছে ভাই আর কত স্বপ্ন দেখাবেন, খালি বারবার হারি আর হচ্ছে এখন যে আবার করো আবার করো। দেখো বিষয়টা হচ্ছে কি, আমাদের হাতে অনেক কিছু নাই, আমাদের হাতে শুধু পরিশ্রমটাই আছে। তোমার হাতে কি করার আছে, দেখো তুমি মেডিকেল দিছো হয় নাই, তুমি হচ্ছে যে ঢাকা ভার্সিটি দিছো হয় নাই, রাজশাহীতে হয় নাই, জাহাঙ্গীরনগরে হয় নাই, চিটাগাঙে হয় নাই, জিএসটি পরীক্ষা ভালো হয় নাই, এত হয় নাই হয় নাই হয় নাই এর মাঝে এখন তোমার অপশন হচ্ছে তুমি প্রাইভেটে যেতে পারো, অথবা তোমার লাস্ট একটা এক্সাম আছে সেটার জন্য আবার ট্রাই করতে পারো। মনে রাখবা যে ট্রাই করাটা সব সময় দরকার, কারণ তুমি আজকে ট্রাই করলা না যে না দিব না, এগ্রি মেগ্রি কিচ্ছু দিব না, হয় নাই বাদ, সব বাদ, আর কিচ্ছু করবো না, কিন্তু তোমার এক ফ্রেন্ড সে হচ্ছে যে চিন্তা করলো যে না দেই, হয় নাই যেহেতু দেই, তুমি সবগুলা পরীক্ষায় কাছাকাছি গিয়ে চান্স মিস হয়েছে, আর ও সবগুলা পরীক্ষায় ফেল করছে আগের ধরো, ও চিন্তা করলো যে না লাস্ট একটা পরীক্ষা সে দেই, ও দেখলা যে বাহুতে চান্স পেয়ে গেছে, বাহুতে প্লেস করে ফেলছে, ওরে নিয়ে ও পোস্ট দিতেছে যে আলহামদুলিল্লাহ আমি হচ্ছে বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটিতে চান্স পেয়ে গেছি। তখন তুমি একটা প্রাইভেটে ভর্তি হয়তো পড়ালেখা করতেছো, তখন তোমার ডিপ্রেশন জাগবে, হ্যাঁ কেন আমি চেষ্টা করলাম না। তো এই চেষ্টা করো, প্রাইভেটে ভর্তিকে আমি কোনোভাবেই ডিসকারেজ করতেছি না, অবশ্যই প্রাইভেট অনেক ভালো ভালো সাবজেক্ট আছে, ঢাকার বাইরে যেতে চায় না, অনেক ইস্যু আছে অনেকের, বাট তুমি যদি একটা লাস্ট পাবলিক বিশ্ববিদ্যালয় পরীক্ষা এটা যদি ট্রাই না করো, তখন তোমার কাছে মনে হবে যে আমার কেন হইল না। এখন দেখো এখানে মার্ক ডিস্ট্রিবিউশন, আমি স্পেশালি বলতেছি যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তাদের জন্য, দেখো মার্ক ডিস্ট্রিবিউশনটা কিন্তু তোমার জন্য অনেক হেল্পফুল। বায়োলজিতে 30 মার্ক, এই বায়োলজি 30 মার্কে বোটানি 15 আর হচ্ছে আমাদের জুলজি 15। সো বায়োলজি 30 মার্ক কিন্তু তুমি ভালো মতো পারো এবং একদম মেডিকেলের মতো প্রশ্ন আসে, যথেষ্ট সহজ প্রশ্ন হয়। কেমিস্ট্রিতে 20 মার্ক, এখানেও দেখা যায় আমাদের 10 মার্কের মতো থিওরি থাকে, থিওরি মেডিকেলের মতো, আর 7 থেকে 8 মার্কের মতো আমাদের ম্যাথ থাকে। ফিজিক্স আর ম্যাথ এই দুইটা জিনিস হচ্ছে একটু জ্বালাতন। এগ্রিতে আগের বছরগুলোতে খুব সহজ ফিজিক্স দিত, বাট লাস্ট ইয়ারে ফিজিক্স যথেষ্ট কঠিন ছিল। এগ্রিতে আগের ইয়ারে ম্যাথ খুব সহজ দিত, বাট লাস্ট ইয়ারে ম্যাথ কিছুটা কঠিন ছিল। সো এই ফিজিক্স এবং ম্যাথ এই দুইটা জিনিস কিন্তু তোমার জন্য গুরুত্বপূর্ণ, আর সাথে ইংলিশ। এখন খেয়াল করো তুমি অলরেডি জিএসটি প্রিপারেশন নিছো, অনেকে জিএসটি প্রিপারেশনের জন্য অনেকে ম্যাথ ট্রাই করছো, অনেকে ইংলিশ ট্রাই করছো। সো ম্যাথ বা ইংলিশের যে কোনো একটা অলরেডি তুমি কিছুটা ট্রাই করছো। স্পেশালি বেশিরভাগ স্টুডেন্ট যারা মেডিকেলের প্রিপারেশন নিছো তারা ইংলিশ ট্রাই করছো, ম্যাথ দাও নাই। কিন্তু এগ্রিতে কিন্তু ম্যাথ তোমাকে দিতেই হবে, এগ্রিতে ম্যাথ তোমাকে কি করতে হবে, দিতেই হবে মাস্ট।
100% ম্যাথ দিতে হবে এবং ম্যাথে 20 মার্ক। এখন কালকে আমার গ্রুপে একজন বলছে যে ভাই ম্যাথ ছাড়া প্রস্তুতি নিব, আমি জাস্ট 80 মার্কে প্রিপারেশন নিব। আমি বলবো শুধু ম্যাথ ছাড়া প্রিপারেশন নিলে 80 মার্কে প্রিপারেশন নেওয়াটা তোমার জন্য ঠিক হবে না। এখানে কিন্তু আলাদা আলাদা পাস করার ইস্যু নাই, এখানে কিন্তু একসাথে পাস। সো হচ্ছে ম্যাথ বাদ দিয়া বাকি 80-র মধ্যে তুমি হচ্ছে 75 তুলে ফেললা, তাইলেও কিন্তু তুমি চান্স পাবা, বাট ম্যাথ টোটালি বাদ দেওয়া যাবে না, কারণ তুমি ওই বাকি 80-তে 75 পাওয়ার সিচুয়েশনে নাই। ঠিক আছে, এটা মেনে নিতে হবে। ওই সিচুয়েশনে যদি থাকতে তুমি মেডিকেলি চান্স পাওয়া যাইতা, যে হচ্ছে যে বাকি 80-র মধ্যে 75-এ 75 পাবা। একটু শুনতে হার্শ লাগলেও এটাই ট্রুথ। এখন কথা হইছে যে ম্যাথটা কিন্তু করতে হবে, ম্যাথ এবং ফিজিক্স এবং ইংলিশ, এই তিনটাতে তোমাকে এখন ফোকাস দিতে হবে। বায়োলজি তুমি আগে যা পড়েছো এটাই তোমার জন্য এনাফ, বা নতুন করে পড়তে চাইলে আমার ইউটিউবে 5G বায়োলজি ফ্রি ক্লাস আছে, অথবা রিসেন্ট আমি নতুন একটা কোর্স চালাচ্ছি 30 ডে ফ্রি বায়োলজি কোর্স, 30 দিনে বায়োলজি শর্ট সিলেবাস পড়িয়ে দিচ্ছি। এই কেমিস্ট্রি যে আছে, কেমিস্ট্রিটা তোমাদের হচ্ছে মেডিকেলের মতোই, জাস্ট হচ্ছে এখানে তোমাকে ম্যাথগুলা নতুন করে দেখতে হবে, যেটা অলরেডি তুমি জিএসটির জন্য দেখেছো। ফিজিক্সটা জিএসটির জন্য যেই রেঞ্জে ফিজিক্স পড়েছো, একটু কঠিন কঠিন করে ফিজিক্স শিখেছো, এই ফিজিক্সটাই কিন্তু তোমার লাগবে। সো জিএসটির ফিজিক্সটা প্র্যাকটিস করো। ম্যাথ যদি একবারেই না করে থাকো, ম্যাথ শুরু করতে হবে, ম্যাথ শুরু করতে হবে এবং ম্যাথে সময় দিতে হবে। প্রতিদিন অন্তত 2 ঘন্টা করে ম্যাথে সময় দিতে হবে। আর ইংলিশটা আমরা হচ্ছে যে জিএসটির জন্য যদি পড়ে থাকো সেটাই তোমাকে কমপ্লিমেন্ট করবে, অথবা এগ্রির জন্য নতুন করে ইংলিশের উপর একটু আয়ত্ত আনতে পারো। ঠিক আছে, সো এই হচ্ছে কথা। দেখো বিষয় হচ্ছে যে এগ্রিতে চান্স পাওয়াটা কঠিন তেমন কিছু না, কারণ অলরেডি মানুষ হচ্ছে যে পরীক্ষা দিতে 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 ফ্যাটিক হয়ে গেছে। 20 জুলাই পর্যন্ত মেজরিটি মানুষ বসেই থাকবে না, যে না হয় নাই, প্রাইভেটে ভর্তি হয়ে যাবে, অনেকে জিএসটি রেজাল্ট দিবে, কালকে জিএসটিতে ভর্তি হয়ে যাবে। এগ্রিতে দেখা যাবে যে পরীক্ষা দিবেই হচ্ছে মানুষ কম। সো ওই কম মানুষের মধ্যে কিন্তু একটা তীব্র কম্পিটিশন হবে। সেই কম্পিটিশনে যদি তুমি টিকে থাকতে চাও, তোমাকে প্র্যাকটিস করতে হবে। সো এখন আমার হাতে কয় মাস সময় আছে? আমার হাতে 80 দিন সময় আছে। 80 দিন আমার হাতে সময় আছে, 80 দিন। 80 দিনে আমি কি করব? খেয়াল করে দেখো, এই 80 দিনের মধ্যে তুমি যদি চিন্তা করো যে আমি শুধু এগ্রির প্রিপারেশন নিব, এটা একটা মেন্টালিটি থাকতে পারে, অথবা তোমার চিন্তা থাকতে পারে এগ্রি এবং সেকেন্ড টাইম একসাথে আমি করব। এটার জন্য আমি একটা ভিডিও দিব আলাদা, এগ্রি এবং সেকেন্ড টাইম একসাথে কিভাবে করবা। আজকের ভিডিওতে আমি শুধু এগ্রি যারা দিবা তাদের নিয়ে কথা বলি। দেখো, তাই এই 80 দিন যে তোমার হাতে সময় আছে, এই 80 দিনের মধ্যে তোমার সবচেয়ে বড় শত্রু হচ্ছে ম্যাথ। এই ম্যাথটা তুমি প্রতিদিন 2 ঘন্টা করে করো, প্রতিদিন 2 আওয়ার, প্রতিদিন 2 আওয়ার করে তুমি হচ্ছে ম্যাথ করো। এই 80 দিনের মধ্যে তুমি হচ্ছে প্রতিদিন 2 ঘন্টা করে তুমি ম্যাথের জন্য রাখো। এছাড়া অল্টারনেটিভ ডেতে তুমি হচ্ছে যে এই যে ফিজিক্স আর হচ্ছে ইংলিশ, এপাশে ফিজিক্স রাখো, ইংলিশ রাখো, এখানে হচ্ছে কেমিস্ট্রি আর বায়োলজি রাখো। ফিজিক্স, ইংলিশ, কেমিস্ট্রি, বায়োলজি, এই দুইটা তুমি হচ্ছে অল্টারনেটিভ ডেতে, এটা প্রথম তুমি হচ্ছে 60 দিনের হিসাব করো। লাস্ট 20 দিন তো তুমি শুধু এক্সাম দিবা, প্রথম 60 দিনে তুমি হচ্ছে যে ম্যাথ প্রত্যেক দিন 2 ঘন্টা করে রাখো, যে হচ্ছে এবং ফিজিক্স এবং ইংলিশ তুমি ধরো হচ্ছে শনি সোম বুধ 3 দিন দেখলা। ফিজিক্স ইংলিশ তুমি কয়দিন দেখলা? ফিজিক্স ইংলিশ তুমি হচ্ছে শনি সোম বুধ দেখো, শনি সোম বুধ দেখো। আর হচ্ছে যে এখান থেকে কেমিস্ট্রি আর বায়োলজি রবি মঙ্গল বৃহস্পতি দেখো, রবি মঙ্গল বৃহস্পতি, রবি মঙ্গল বৃহস্পতি দেখো। ঠিক আছে, তাহলে শনি সোম বুধ দেখো, রবি মঙ্গল বৃহস্পতি দেখো। অল্টারনেটিভ ডেতে তুমি প্রত্যেক দিন এই পিছে 6 ঘন্টা করে সময় দাও। ফিজিক্স ইংলিশে 6 ঘন্টা, কেমিস্ট্রি বায়োলজিতে 6 ঘন্টা। তাইলে কিন্তু তোমাকে আমি খুব বেশি পড়তে বলতেছি না, কারণ অলরেডি তুমি পড়তে পড়তে ফ্যাটিক হয়ে গেছো, যা আর পড়তে ভালো লাগতেছে না। যা তুমি হচ্ছে যে পড়ছো এর মধ্যে ম্যাথটা প্রতিদিন 2 ঘন্টা প্র্যাকটিস করতে থাকো, ম্যাথটা রেগুলার প্র্যাকটিস করতে থাকো। আর ফিজিক্স ইংলিশ তুমি সপ্তাহে 3 দিন দেখো, কেমিস্ট্রি বায়োলজি সপ্তাহে 3 দিন দেখো। এখন এটা নিচ থেকে যদি তুমি দেখতে পারো, অলরেডি সবগুলা মেডিকেলের প্রিপারেশনের জন্য ক্লাস করছো, জিএসটি প্রিপারেশনের জন্য ক্লাস করছো, অলরেডি তুমি নিচ থেকে যদি পড়তে পারো, ইউ আর ওয়েলকাম, ভেরি গুড। কিন্তু নিচ থেকে যদি পড়া না হয়, তাহলে একটা কোর্সে যুক্ত হয়ে যেতে হবে। কারণ আমাদের হয় কি, এত মোটিভেশন থাকে না, আর এতবার এক্সাম দিতে দিতে হাঁটতে হাঁটতে আর মোটিভেশন থাকে না, দেন তুমি একটা কোর্স চুজ করবা। আর একটা জিনিস হচ্ছে, মূল জিনিস মনে রাখবা, মেইন বুকটা ভালো করে পড়বা, মেইন বুক প্লাস হচ্ছে তুমি একটা কোশ্চেন ব্যাংক রাখো, কোশ্চেন ব্যাংক, যে কোনো একটা কোশ্চেন ব্যাংক রাখো। বেসিক্যালি এগ্রির জন্য খুব ভালো ভালো কোশ্চেন ব্যাংক বাজারে আছে, যেমন নেটওয়ার্ক পাবলিকেশনের নেটওয়ার্ক বইটা খুব ভালো। সো এরকম জয়কলি পাবলিকেশন
পাবলিকেশন থেকে শুরু করে আরও বিভিন্ন পাবলিকেশনের তুমি কোশ্চেন ব্যাংকটা সমাধান করো, যে বিগত বছর এগ্রিতে কেমন প্রশ্ন আসছে দেখো। যদিও সব বছর যে একই প্রশ্ন আসবে এটার কোনো গ্যারান্টি নাই, বাট প্রশ্নগুলা তুমি হচ্ছে একটু ঠিকঠাক মতো যাচাই করো, তাইলে দেখবা যে তোমার পড়ালেখার হচ্ছে একটা গতি চলে আসবে। এবং কোশ্চেন ব্যাংক সলভ আমাদের ইউটিউবে কোশ্চেন ব্যাংক সলভ ভিডিও আছে আলাদা কৃষির জন্য, সেটাও আমি দিয়ে দিব, এবং সামনে আমি আবার কৃষির জন্য হচ্ছে যে কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস করাবো। সো দ্যাটস ওয়াই খুব ইম্পর্টেন্ট হচ্ছে এই লাস্ট 80 দিনের 60 দিন তুমি পড়ো, শেষ 20 দিন হচ্ছে এক্সাম দাও। শেষ 20 দিন কি করবা? 20 দিন হচ্ছে এক্সাম এক্সাম এন্ড এক্সাম এক্সাম 20 দিন কি করব আমরা? এক্সাম দিব। সো আমরাও কিন্তু ব্যাটলস অফ বায়োলজি থেকে আমরা একটা এগ্রি ফুল কোর্স কিন্তু লঞ্চ করছি। এটা হচ্ছে কালকে জিএসটির এক্সামের পর হচ্ছে রেজাল্টের পর হচ্ছে আমরা লঞ্চ করব। সো এগ্রির একটা ফুল কোর্স আমাদের হবে, সেই ফুল কোর্সটা হচ্ছে এই আমাদের ক্র্যাক 2.1 এগ্রি ফুল কোর্স। এই কোর্সটা আমরা লঞ্চ করব একদম মিনিমাম পেমেন্টে, আমরা এই কোর্সটা ইনশাল্লাহ লঞ্চ করব কালকে। সো যারা আগ্রহী তারা আমাদের ব্যাটলস অফ বায়োলজি পেজে কিন্তু যোগাযোগ রাখতে পারো। সো দেখো এগ্রি শেষ একটা সুযোগ, এই শেষ সুযোগকে হাতে কাজে লাগাইতে হবে, কারণ এখানে যে ইউনিভার্সিটিগুলো আছে খুবই প্রেস্টিজিয়াস। টার্গেট রাখো বাউতে পড়ার, কারণ বাউতে যখন তুমি যাবা তখন তোমার ফিউচার না অটোমেটিক খুব সুন্দর হয়ে যাবে, কারণ বাউয়ের যে সিস্টেমটা, যে ওদের অ্যালমনাই আছে খুব সুন্দর। সাউ বা হচ্ছে যে আমাদের বঙ্গবন্ধু কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান এবং প্রযুক্তি, প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় খুবই রিচ। সো তুমি মেডিকেলে হয় নাই, তোমার অন্য জায়গায় হয় নাই, বাট এই লাস্ট একটা পাবলিক ভার্সিটিতে যদি হয়ে যায় তখন দেখবা কি তোমার লাইফে একটা কনফিডেন্স চলে আসবে, তুমি অনেক বুস্ট আপ পাবা। সো শেষ প্রস্তুতি শুরু করে দাও, এবং তোমাদের শেষ প্রস্তুতির জন্য ইনশাল্লাহ ব্যাটলস অফ বায়োলজি তোমাদের পাশে আছে, এবং ব্যাটলস অফ বায়োলজির সাথে থাকো। ইনশাল্লাহ আমরা জিএসটির মতো আমরা এই এগ্রির জন্য ঝাঁপায় পড়ব। জিএসটি হয়ে যাবে, তোমাদের হতাশার কিছু নেই, জিএসটি হয়ে যাবে। পাশ করলেই জিএসটিতে দেখা যায় একটা না একটা সিট পাওয়া যায়, বাট পছন্দের সিট পাও নাই, এগ্রির জন্য ঝাঁপায় পড়ো, ইনশাল্লাহ ভালো কিছু হবে। সো এটা জাস্ট এগ্রির গাইডলাইন। যারা হচ্ছে এগ্রি এবং সেকেন্ড টাইম একসাথে কিভাবে দিবা, একসাথে কিভাবে পড়বা এটা নিয়ে কনফিউজ, তাদের জন্য আমরা আরেকটা গাইডলাইন ভিডিও দিব যে এগ্রি এবং হচ্ছে সেকেন্ড টাইম কিভাবে পড়বা। কারণ সেকেন্ড টাইম প্রস্তুতি নিতে চাইলে এখনই নিতে হবে, ওই 20 জুলাই এগ্রির পরে সেকেন্ড টাইমের প্রস্তুতি নেওয়ার আর সময় থাকবে না, বা ওই টাইমে সেকেন্ড টাইমের প্রস্তুতি নিলে সেটা আলটিমেটলি সেকেন্ড টাইম প্রস্তুতি হবেই না। সো থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম, থ্যাংক ইউ। এগ্রিতে সফলতা আসবে ইনশাল্লাহ তোমাদের। আসসালামু আলাইকুম।